গরিব আরও গরিব হবে, নিম্নবিত্ত হবে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হবে এবং উচ্চ মধ্যবিত্তে চলে আসবে, কিন্তু ধনী আরও ধনী হবে। বাজেটের প্রাইমারিলি যদি আমরা দেখি, তাহলে যদি এক শব্দে ব্যাখ্যা করতে চাই তাহলে বলতে হবে অতি উচ্চাভিলাষী একটা বাজেট। এবং এখানে রেকর্ড পরিমাণ পার্সেন্টেজের ভিত্তিতে রেকর্ড পরিমাণ বাজেটে বরাদ্দ অতিরিক্ত রাখা হয়েছে। ফলে এটা বিগত বছরের বাজেটের থেকে অনেক বড় একটা জাম্প এবারের বাজেটে হয়েছে। এবং আমার মনে হয় যে যেমন এই বাজেটে অর্থ সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ট্যাক্স, ভ্যাট ট্যাক্স সহ আরও বিভিন্ন আয়কর থেকে শুরু করে, সেই লক্ষ্যমাত্রাটাও অনেকটাই অবাস্তব এবং উচ্চাভিলাষী। যেটা মানে ওনারা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, এটা এর আগে কখনো বাংলাদেশে এত রাজস্ব সংগ্রহ করা সম্ভব হয় নাই কখনো। ফলে এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে না পারলে শেষ পর্যন্ত এই বাজেট কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং বর্তমানে যেটা ওনারা এস্টিমেট করেছেন যে যত ঋণ লাগবে, দেশি বিদেশি ঋণ লাগবে এই বাজেট বাস্তবায়ন করতে হলে, সেই পরিমাণটা আরও অনেক বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখি। কারণ রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে আমরা এতটা যদি বাস্তববাদী হই তাহলে এতটা উচ্চাভিলাষী হওয়ার সুযোগ নাই। এবং এই বাজেটের অতিরিক্ত অর্থ রাজস্ব থেকে আদায়ের জন্য নতুন নতুন খাতকে রাজস্বের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং মধ্যবিত্ত নিম্নবিত্ত নাগরিকদের দেখা যাচ্ছে বিভিন্নভাবে কর, ভ্যাট ট্যাক্সের আওতাটা বেড়ে যাচ্ছে। এবং এটা অনেকটাই সব বাজেটের সময় বলা হয়, এই বাজেটের সময় বলতে হচ্ছে গরিব মারার বাজেটের মতো হয়ে যাচ্ছে। তো এটার জন্য মোস্টলি আমার দেশের সাধারণ নাগরিকের উপর যেই করের বোঝা সেটা আরও বেড়ে যাবে। এবং দেখা যায় যে আমাদের সাধারণ একজন নাগরিকের ক্ষেত্রে কী হয়, তাকে প্রথমে আয়কর দিতে হয় তার আয়ের উপর, তাকে আবার পরবর্তীতে যে কোনো পণ্য কেনার ক্ষেত্রে তাকে ভ্যাট ট্যাক্স দিতে হয়। এবং এখন সেটার পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে এই বাজেটে। এটা হয়তো আরও একটু সময় গেলে আরও বিস্তারিত ইয়েগুলো আসবে, যে কোন কোন জিনিসের দাম বাড়তে যাচ্ছে, কোন কোন ক্ষেত্রে নতুন ট্যাক্স বসানো হচ্ছে, তো সেগুলো আমাদের সামনে আসবে। তো ফলে কেউ যদি 100 টাকা স্যালারি পায়, সে আসলে প্রথমে আয়কর দিচ্ছে, পরে আবার ট্যাক্স দিয়ে সে আসলে 60 টাকা দিয়ে দিচ্ছে, সে 40 টাকাই বা 50 টাকা ইউজ করতে পারছে। আবার যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই বাস্তবতায় এই বাজেটের পর আমার মনে হচ্ছে যে আমাদের দেশের গরিব আরও গরিব হবে, নিম্নবিত্ত হবে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হবে এবং উচ্চ মধ্যবিত্তে চলে আসবে, কিন্তু ধনী আরও ধনী হবে। এই যে বাজেটে আপনারা দেখবেন যে আমাদের যে ছায়া বাজেট আমরা আমাদের এনসিপি থেকে দিয়েছি, সেখানে কিন্তু আমরা চেষ্টা করেছি যে সমাজের মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণীকে একটু রিল্যাক্স দিতে। এবং আমরা দেখেন আমাদের পে স্কেলের প্রস্তাবনাতেও আপনি দেখবেন যে যারা শেষের দিকের গ্রেডের সরকারি কর্মচারীরা আছেন, তাদের স্যালারিটা সমন্বয় করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেটা অনেকেই হয়তো পছন্দ করে নাই, সিনিয়র আমলারা হয়তো পছন্দ করে নাই। বাট আমরা চেষ্টা করেছি আমার দেশের যেটা বড় জনগোষ্ঠী, বৃহৎ জনগোষ্ঠী, অ্যাজ এ গভর্নমেন্টের জায়গায় যদি আমরা থাকতাম, তাদের জন্য একটা সুন্দর বাজেট দেয়, যেই বাজেটের কনসিকুয়েন্সে তারা একটা বেটার লাইফ লিড করতে পারবে। নট যে এই বাজেটে শুধু ধনী আরও ধনী হবে, গরিব আরও গরিব হবে। এবং আলটিমেটলি আমরা যেটা বাংলাদেশের প্র্যাকটিস হয়ে গিয়েছিল, আমরা দেখে আসছি বড় বড় কোম্পানিগুলোকে কর মৌকুফ করা হয়, তাদেরকে ব্যাংকিং খাতকে নষ্ট করে তাদেরকে অবৈধভাবে ঋণ দেওয়া হয় এবং তাদেরকে আরও অলিগার্ক হতে সহযোগিতা করা হয়। কিন্তু অর্থের সংস্থানটা সরকার সবসময় করতে চায় গরিব মানুষের থেকে, সাধারণ মানুষের থেকে। তো এটা আমাদের দেশের মধ্যবিত্ত শ্রেণীর জন্য, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে আসবে সামনের দিনে, এটা আমরা শঙ্কা করছি। এবং এই বাজেট বাস্তবায়নের জন্য যে ফাইন এক্সিকিউশন এবং এক্সপার্টিস দরকার হয়, সেটার বিএনপিতে নাই একেবারেই। আপনি বিএনপির আর্থিক খাতে যারা কাজ করছে, আপনি দেখেন একজন সোয়েটার ব্যবসায়ী, ঋণ খেলাপি, তিনি গভর্নর। এবং আমরা যদিও বিভিন্ন সময় শুনেছি যিনি অর্থমন্ত্রী আছেন তিনি এক্সপার্ট, ফাইন্যান্স সেক্টরে, বাট তার গভর্নর সিলেকশনে আমরা এটা রিফ্লেকশন দেখি নাই। তো যেই পরিমাণ ফাইন এক্সিকিউশন এবং এক্সপার্টিস প্রয়োজন হবে, সেটা তাদের নাই। ফলে এই বাজেটটা আমার ইকোনমিকে আরও খারাপের দিকে নিয়ে যায় কিনা, এই শঙ্কাটা, এই উদ্বেগটা আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানাতে চাই।